হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি অর্থনীতির একটা চ্যাপ্টার পড়াবো, ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ফার্স্ট চ্যাপ্টারটা যেটা রয়েছে, যেটা হলো অর্থের ধারণা ও কার্যাবলী। তো এই চ্যাপ্টারটার প্রথমেই রয়েছে অর্থের ধারণা ও কার্যাবলী। তো অর্থের ধারণা ও কার্যাবলী এটা পড়তে গেলে আমাদেরকে সবার প্রথমত জানতে হবে যে অর্থ কী বা অর্থ কী কাজে লাগে। তো অর্থ কাকে বলে? যে সম্পত্তিটি বিনিময়ের মাধ্যম হিসাবে স্বীকৃত হবে এবং অর্থাৎ যেটি সকলেই দিতে রাজি আছে, দিতে বা এখানে সকলেই নিতে লিখতে পারো, সকলেই নিতে রাজি আছে, তাকেই অর্থ বলা হবে। মানে কি, অর্থ বিনিময়ের একটা মাধ্যম হিসাবে কাজ করে। আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো একদম প্রাচীনকালে যখন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল সেই সময় কিন্তু অর্থের আবির্ভাব ঘটেনি। সেই সময় আমরা দেখেছিলাম যে দ্রব্যের বিনিময়ে দ্রব্য পাওয়া যেত, যেটাকে আমরা বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম বলতাম। কিন্তু এই বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের একটা প্রবলেম হয়ে যেত যে, ধরো দেখা গেল একজন ব্যক্তির চাল দরকার আর তার কাছে ডাল আছে, তাহলে তাকে এমন লোক খুঁজতে হতো যে চাল বিক্রি করবে এবং তার আবার ডালের প্রয়োজন আছে, মানে সে ডালটা কিনবে, চাল বিক্রি করবে। তাহলে এরকম একজন ব্যক্তিকে পেলে তবেই ওই ব্যক্তি চাল কিনতে পারতো এবং তার বিনিময়ে ডালটা বিক্রি করতে পারতো। তো এতে কি হতো, এই বিনিময় প্রথার মাধ্যমে সবসময় সব দ্রব্য পাওয়া যেত না। এই সমস্যাটা সমাধানের জন্য তখন মানুষ মনে করলো যে যদি এরকম কোনো একটা বিনিময়ের মাধ্যম পাওয়া যায়, যে বিনিময়ের মাধ্যমটার দ্বারা আমরা যে কোনো দ্রব্য যে কোনো মানুষের থেকেই পেয়ে যেতে পারি, তাহলে সেটাতে কি হবে, ব্যবসা বাণিজ্য অনেক বেশি প্রসারিত হবে এবং মানুষ নিজেদের জীবনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অনেক সহজে কিনতে পারবে। তো তখন আবিষ্কার হলো অর্থের। তো অর্থকে এই জন্য বলা হয় যে এটি একটি সরকার দ্বারা স্বীকৃত একটা বিনিময়ের মাধ্যম এবং যেটি সকলেই নিতে রাজি থাকে। এক্ষেত্রে কেউ বলতে পারে না যে সে অর্থের বিনিময়ে কোনো দ্রব্য দেবে না, এটা কিন্তু হবে না। অর্থ হলো সকলের কাছে সরকার দ্বারা স্বীকৃত একটা বিনিময়ের মাধ্যম। তো এবার পরবর্তী প্রশ্নটা হলো যে অর্থের কাজ কী, অর্থ কী কী কাজ করে। তো অর্থের কাজ বলতে সবার প্রথমেই বলছি, অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। মানে আমাদের যখন কোনো জিনিস দরকার পড়ে তখন আমরা অর্থের বিনিময়ে খুব সহজেই সেই দ্রব্যটা পেয়ে যেতে পারি। তো অর্থ হলো বিনিময়ের একটা মাধ্যম। কিন্তু প্রাচীনকালে যেহেতু বিনিময় প্রথা ছিল, বিনিময় প্রথার মাধ্যমে যেহেতু দ্রব্য সামগ্রী পাওয়াটা অনেক অসুবিধা হতো, তো সেই জন্য কি হলো, অর্থের আবির্ভাব হলো, যেটা একটা বিনিময় প্রথাকে যেটা কি করেছে, বিনিময় প্রথা ভুল বললাম, যেটা হলো ব্যবসা বাণিজ্যকে কি করেছে, অনেকটা প্রসারিত করেছে। নেক্সট হলো কি, পরিমাপের মানদণ্ড। পরিমাপের মানদণ্ড বলতে বিষয়টাকে এভাবে বোঝাতে পারি যে দেখো, এক একটা দ্রব্য পরিমাপ করা হয় এক একভাবে। যেরকম ধরো কোনো দ্রব্য আছে যেটাকে আমরা হতে পারে মিটারে পরিমাপ করি, কোনোটা আছে লিটারে পরিমাপ করি, কোনোটা আছে কেজিতে পরিমাপ করি। তাহলে এক একটা দ্রব্যের প্রকৃতির ওপরে নির্ভর করে যে সেই দ্রব্যটাকে আমরা কিভাবে পরিমাপ তার কি হবে। তো এই যে পরিমাপ করা হচ্ছে, তো জেনারেলি আমরা কি করি, কোনো দ্রব্যকে পরিমাপ করে থাকি অর্থের মাধ্যমে। ধরো পার কেজি, প্রতি কেজির দাম 10 টাকা, প্রতি লিটারের দাম 5 টাকা। তাহলে এইভাবে একজন ব্যক্তি ধরো একটা দোকান থেকে 10টা জিনিস কিনেছে, তাহলে সেক্ষেত্রে ওই 10টা জিনিস সে কত মাপের কত পরিমাণ কিনেছে সেটাকে কিন্তু ক্যালকুলেট করা সম্ভব নয়। কেন কি, 5 কেজি চাল কিনেছে, 1 লিটার তেল কিনেছে, 2 মিটার কাপড় কিনেছে, তাহলে এই লিটার মিটার কেজি এগুলোকে তো আমরা যোগ করতে পারবো না। আমরা কি যোগ করতে পারবো, আমরা দেখাতে পারবো যে ওই ব্যক্তি টোটাল কতটা মূল্যের দ্রব্য সামগ্রী ক্রয় করেছে। তো ওই অর্থ মূল্য যেটা হয় সেটাই হলো কি পরিমাপ, যে সে এতটা মূল্যের দ্রব্য সামগ্রী ক্রয় করলো। তাহলে সেই জন্য বলা হচ্ছে এটা পরিমাপের মানদণ্ড। তারপরে বলা হচ্ছে পরে মূল্য শোধের মাপকাঠি।
পরে মূল্য শোধের মাপকাঠি বলতে কী বোঝাচ্ছে, অনেক সময় মানুষের অর্থের প্রয়োজন পড়ে, হয়তো দেখা গেল তার কোনো একটা পরিষেবা দরকার বা তার কোনো একটা দ্রব্য দরকার, সে কারণে হয়তো দেখা গেছে সে কিছু পরিমাণ অর্থ ক্রেডিট হিসাবে নিয়েছে, মানে অগ্রিম কিছু অর্থ হয়তো কোনো আর্থিক প্রতিষ্ঠানের থেকে বা কোনো ব্যক্তির থেকে সে নিয়েছে। সেক্ষেত্রে অর্থ কি করতে পারছে, মানে ওই অর্থটাকে সে আবার পরবর্তীকালে শোধ করে দিতে পারছে। তো সেই জন্যই বলা হয়েছে যে পরে মূল্য শোধের মাপকাঠি, মানে পরে সেটাকে শোধ করে দেওয়া যেতে পারে। তো মানে প্রথমত সে কী করলো, তার নিজের চাহিদাটা পূরণ করলো অন্য কারোর থেকে অর্থটা নিয়ে, এবং পরবর্তীকালে সে আবার কী করলো, সেই অর্থটাকে তাকে পরিশোধ করে দিল। মূল্যের সঞ্চয়, তার মানে কি বলছে, অর্থ কি করতে পারি আমরা, সঞ্চয় করে রাখতে পারি ভবিষ্যতের জন্য, যাতে ভবিষ্যতে জীবনযাত্রা আরও উন্নত হতে পারে, ভবিষ্যতে আমাদের ভোগ আরও বেশি বৃদ্ধি পেতে পারে। এই সমস্ত কারণের জন্য বা ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করার জন্য অর্থকে সঞ্চয় করে রাখা যায়, যেটাকে পরবর্তী জীবনের জন্য ব্যবহার করা সম্ভব হয়। যেহেতু অর্থটা সবসময় গ্রহণযোগ্য সকলের কাছে, সেই জন্য মানুষ কী করে, কিছুটা পরিমাণ খরচ করে বাকি অংশটাকে সঞ্চয় করে রাখে তার ভবিষ্যৎ জীবনের মানে সিকিউরিটি বা সুরক্ষার জন্য। তো এগুলোই হলো কি অর্থের কাজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল নোটিফিকেশানটাকে তোমরা কিন্তু অন রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আজকে এই অবধি শেষ করলাম, টাটা।